মুভির শুরুতেই আমরা মধ্যবিত্ত পরিবারের আতার নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা বাইকে করে বাসার দিকে ফিরছিল। আর সে যাওয়ার সময় বলতে থাকে, প্রত্যেক মানুষেরই জীবনে কোনো না কোনো স্মৃতি থাকে, আর যা ভোলা অনেক কঠিন। আর আমার জীবনেও এমন একটি স্মৃতি রয়েছে। এরপর আমরা দেখতে পাই আথারের মা রাথি একাই সেলাই মেশিনে কাজ করে তার পরিবারের সংসারটি একাই চালাতো, কেননা ছোটবেলায় থাকতে আথারের বাবা মারা গিয়েছিল। আর এছাড়াও আথারের দুইটি বোন ছিল, তার মধ্যে তার বড় বোন টিয়ারাও মারা গিয়েছিল। আর অন্যদিকে তার ছোট বোন রানী তার মাকে বিভিন্ন কাজে সাহায্য করত। আর অন্যদিকে আথার সবেমাত্র কলেজেই পড়াশুনো করত। যাই হোক, এরপর যখন আতার তার কলেজে যায় এবং পিটিতে দাঁড়ায়, তখন তাদেরই কলেজের একটি স্যার এসে আতারকে বলে, তোমার চুল তো অনেক বড় হয়ে গিয়েছে, তাই কালকের মধ্যেই চুল কেটে ফেলো, ঠিক আছে? আতার বলে, জি স্যার। আর তখনই আরা নামের একটি মেয়ের সাথে আতারের আই কন্ট্যাক্ট হয়ে যায়। এতে করে তারা দুজন একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং একটি পর্যায়ে আরা তার মুখটি ঘুরিয়ে নেয়। আর এখান থেকেই তাদের ভালোবাসার গল্পটি শুরু হয়। যাই হোক, এরপর যখন তাদের ক্লাসটি শুরু হয়ে যায়, তখন তাদের ম্যাম একে একে সবার নাম ডাকলে তখন তার ম্যাম বলে, আহমদ হিমায়তুল্লাহ রহমত কে? তখন একটি মোটু ছেলে হাত তুলে বলে, ম্যাম আমি। এইসব দেখে তার ম্যাম বলে, তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো, আহমদ হিমায়তুল্লাহ নাকি রহমত, কোনটা? সেই মোটু ছেলেটি বলে, ম্যাম আপনি আমাকে মামদ বলেই ডাকেন। দেখো কাণ্ড, তিনটা নামের মধ্যে একটা নামও ডাকতে বলে নেয়। যাই হোক, এরপর যখন আরাকে নাম প্রেজেন্টের জন্য ডাকা হয়, তখন আতার আরার নামটি শুনে সেই খাতায় আরার নামটি লিখতে থাকে। আর এরপর যখনই তাদের ম্যাম আতারের নাম বলে, তখন আতার আরার নামটি খাতায় লিখতে ব্যস্ত থাকায় সেই তার নাম প্রেজেন্ট করতে ভুলেই গিয়েছিল। তবে সেই সময় তার বন্ধু তাকে নাম প্রেজেন্টের কথা মনে করিয়ে দিলে আতার সাথে সাথে তার হাত তুলে নাম প্রেজেন্ট করলে তার ম্যাম বলে, তুমি কি দিনে জেগে জেগে স্বপ্ন দেখছো? আতার বলে, ম্যাম আমি নাস্তা করি নাই তো, তাই আর কি। তার ম্যাম বলে, আমিও তো নাস্তা করিনি, তো কি হয়েছে? এইসব বলার সময় আবারও তাদের আই কন্ট্যাক্ট হলে আরা তার মুখটি ঘুরিয়ে নেয়। যাই হোক, এরপর যখন আতার লাইব্রেরিতে একটি বই নিয়ে আসতে যায়, তখন আবারও তাদের মধ্যে আই কন্ট্যাক্ট হলে আরা কিছুটা লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এর পরের দিন আতার যখন আবারও ক্লাসে আসে, তখন সেখানে থাকা ক্লাস ম্যামটি আতারকে একটি অঙ্ক করার জন্য হোয়াইট বোর্ডের সামনে ডাকে। এতে করে যখনই আতার হোয়াইট বোর্ডে যায় এবং অঙ্কটি সলভ করে, তখন তার ম্যাম বলে, তুমি আবার কি করলে? তোমাকে তো আমি অঙ্কটা সলভ করতে বলেছি, প্রশ্ন তো লিখতে বলি নাই। আর এইসব দেখে তো মামত আতারের উপর অনেক মজা নিতে থাকে। আর তখনই তাদের ম্যাম সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি কেউ এই অঙ্কটা করতে পারবে? এতে করে আরা হোয়াইট বোর্ডের সামনে চলে যায় এবং সেই অঙ্কটি সলভ করে ফেলে। এইসব দেখে তার ম্যাম আরাকে বলে, আরা মনে হচ্ছে তুমি আতারকে সম্পূর্ণ করেছো। এইসব শুনে আবারও তারা দুইজন একে অপরের দিকে তাকালে আরা আবারও লজ্জায় তার মুখটি ঘুরিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই কলেজের একটি ফেস্টিভ্যালে আতার গান গাইলে কলেজের সকল স্টুডেন্টসরা সেই গান শুনে তো একদম খুশিতে আত্মহারা হয়ে যায় এবং কি আরারও সেই গানটি অনেক ভালো লাগে। আর এছাড়াও আতার অবশ্য আরাকে কেন্দ্র করেই গানটি গাইছিল। তবে এক পর্যায়ে আরা সেখান থেকে চলে যায়, কিন্তু এক পর্যায়ে আতার গানটি শেষ করলে সে আরাকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তো আরা সেখান থেকে চলে গিয়েছিল। যাই হোক, এরপর রাত করে আতার যখনই চুরি করে বাসায় ঢুকছিল, তখন তার মা আতারকে ডেকে বলে, আতার তুমি ব্যান্ডে যোগ দিতে পারো অথবা তুমি বাসায় দেরি করেও ফিরতে পারো, কিন্তু আমি তোমার কাছে যা চাইছি, তুমি কখনোই তোমার পড়াশোনায় অবহেলা করো না, আর আল্লাহর কাছে প্রার্থনা করতে ভুলে যেও না। এইসব শুনে আতার তার মাকে বলে, মা আমি কি কাউকে ভালোবাসতে পারি? তার মা বলে, তুমি কি কাউকে ভালোবাসো? আর যদি তাই হয় তাহলে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, হে আমার প্রিয় আল্লাহ, যদি তার প্রতি আমার অনুভূতি তোমার কাছ থেকে আসে তাহলে দয়া করে তুমি আমাকে সঠিক পথ দেখাও। তখন এইসব কথা আতার খুব মনোযোগ দিয়ে শুনছিল। যাই হোক, এরপর যখন আতার টিফিন টাইমে তাদেরই কলেজে একটি মসজিদে নামাজ পড়ে ঘুমাচ্ছিল, ঠিক তখনই তার বন্ধু মামদ মসজিদের সামনে যখনই এলোমেলো জুতোগুলো সাজিয়ে রাখছিল, ঠিক তখনই মামদ একজোড়া দুর্গন্ধযুক্ত জুতো পেলে সে বলতে থাকে, আমি দুর্গন্ধযুক্ত একজোড়া কালো জুতো পেয়েছি, তাই তাড়াতাড়ি চলে আসো, আর না হয় আমি এই জুতোটি ফেলে দেবো। এইসব বলে যখনই মামদ জুতোটি ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই আতার ঘুমের মধ্যে মামতের এইসব কথা শুনে সে তাড়াহুড়া করে মামতের কাছে চলে আসে এবং বলে, ভাই তুই এইসব কোথায় নিয়ে যাচ্ছিস? মামদ বলে, তোমার এই দুর্গন্ধযুক্ত জুতো খুবই বিরক্তকর। এমতো অবস্থায় আরা সেখানে চলে আসলে এতে করে আতার এক দৃষ্টিতে আরার দিকে চেয়ে থাকে এবং কি সে আরাকে দেখে চোখের একটি পাতাও ফেলতে পারে না। আর এরই মধ্যে তার দুষ্টু বন্ধু মামদ তার দুর্গন্ধযুক্ত হাতটি আতারের নাকের সামন দিয়ে নিয়ে যায়। তখন এইসব দেখে আতার বলে, ভাই তোর সমস্যাটা কি? মামদ বলে, তুমি আরাকে পছন্দ করো তাই না? এইসব শুনে আতার মুচকি হাসলে মামদ বলে, আরা অন্য অন্য মেয়ের থেকে কিছুটা অন্যরকম, আর তোমার মতো অগোছলো ছেলের প্রেমে আরা কখনোই প্রেমে পড়বে না। সে আরো বলে, তুমি যদি আরাকে ভালোবেসেই থাকো তাহলে তোমাকে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। আতার বলে, আমি যদি নিজেকে আগে পরিবর্তন করি তাহলে সে কি আমাকে পছন্দ করবে? কিন্তু মামদ আতারের কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এর পরের দিন যখন আতার আবারও কলেজে আসে, তখন আতার মামতের কাছে গিয়ে বলে, আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে
পারি, তুমি কি সেটা বলতে পারবে? মামুদ বলে, তুমি কি এইসব আড়ার জন্যই করছো? আতার বলে, আমি আরাকে বান্ধবী বানাতে চাই না, তাহলে সে আমার কে হবে? মামুদ বলে, তুমি কি আরাকে তোমার স্ত্রী বানাতে চাচ্ছ? আতার বলে, হ্যাঁ এমনটাই। এইসব শুনে তার হারামি বন্ধু সবাইকে বলতে থাকে, এই দেখো সে আমাদেরই কলেজের একটি মেয়েকে বিয়ে করতে চায়। এইসব শুনে আতার তার দুষ্টু বন্ধুকে থামতে বললে মামুদ বলে, তুই কি সত্যই সিরিয়াস? আতার বলে, হ্যাঁ। মামুদ বলে, তাহলে তোমাকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আতার বলে, আমি তো কিছুই জানি না, তুই কি আমাকে বলতে পারবি আমি কিভাবে নিজেকে পরিবর্তন করব? মামুদ বলে, প্রথমে তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, দ্বিতীয়ত তোমাকে ক্লাসে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, আর তৃতীয়ত তোমার চুলগুলোকে ছোট করতে হবে। এরপর আমরা দেখতে পাই আতার বাসায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে এবং ক্লাসে ম্যাম যে কাউকে হোয়াইট বোর্ডে এসে অঙ্ক করতে বললে আতার সবার প্রথমে হাত তুলে হোয়াইট বোর্ডে এসে সব অঙ্কগুলো সলভ করে ফেলে। এতে করে তার ম্যাম ও ক্লাসের সবাই এইসব দেখে তো একদম অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আতার একটি সেলুনে গিয়ে তার চুলগুলোকে ছোট করে ফেলে। তারপর আতার যখন বাসায় ফেরে তখন তার মা রাতি আতারকে দেখে তো একদম অবাক হয়ে যায় এবং তার ছেলেকে বলে, মাশাআল্লাহ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এইসব বলে তার মা রাতি তার স্বামীর ছবির দিকে তাকালে মনের অজান্তেই তার দু চোখ দিয়ে পানি চলে আসে। এইসব দেখে তার ছোট বোন আতারকে বলে, তুমি আবারও মাকে কাঁদালে? এইসব শুনে তাদের মা বলে, আরে ধুর, আমি পেঁয়াজ কাটতেছি তো তাই আর কি আমার চোখ দিয়ে পানি পড়তেছে। যাই হোক, এরপর যখন আতার কলেজে যায় তখন আরা আতারকে দেখে তো তার দু চোখ আতারের থেকে সরিয়েই নিতে পারছিল না। এতে করে তার বান্ধবী আরাকে বলে, তোর কি হয়েছে বলতো? আরা বলে, আস্তাগফিরুল্লাহ আল আজিম, কিছুই হয়নি রে। এরপর আমরা দেখতে পাই আতার তাদেরই কলেজে রুহিস নামের একটি ক্লাবে যোগ দেয়, আর এই ক্লাবে মূলত সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইসলামিক বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হতো। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যাওয়ার পরে কলেজে তাদের ফাইনাল রেজাল্ট দেওয়া হলে তখন রাতে তার ছেলেকে রেজাল্ট কার্ড দিয়ে বলে, তুমি তো তোমাদের কলেজে প্রথম স্থান দখল করেছো। আর এইসব দূর থেকে আরা আর তার মা চুপ করে দেখছিল। যাই হোক, এরপর আতার সেখান থেকে যাওয়ার সময় আরাকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই তাদের কলেজের রুইস ক্লাব থেকে আতারকে ক্যাপ্টেন বানানো হয়। এতে করে একজন শিক্ষক আতারকে একটি বক্তব্য রাখতে বলে। তখন এইসব দেখে আরারও অনেক ভালো লাগছিল এবং কি সেই সময় মামুদ বলে, তুমি আমার প্রত্যাশার চাইতেও তুমি নিজেকে অনেক পরিবর্তন করেছো। যাই হোক, এরপর আতার সবাইকে কেন্দ্র করে বলতে থাকে, আমাদের কর্মসূচি হবে সবসময় আল্লাহর পথে ফিরে যাওয়ার জন্য, আর আমি তোমাদের প্রত্যেকের আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করব, আর আল্লাহর ইচ্ছায় আমরা এই প্রোগ্রামগুলো চালু রাখবো। এইসব শুনে সেখানে থাকা সবাই আতারের কথায় মুগ্ধ হয়ে যায়, আর এবং কি আরাও। যাই হোক, এরপর একদিন আরা আতারের কাছে এসে বলে, গতকাল তুমি যে স্পন্সরশিপ চিঠিটি চেয়েছিলে সেটি এখানে রয়েছে, আর তোমার সিগনেচারের জন্য আমি এটি প্রিন্ট করে রেখেছিলাম। এইসব শুনে আতার বলে, আরা তোমাকে অনেক ধন্যবাদ। আরা বলে, ওয়েলকাম। এইসব বলে যখনই আরা সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই আরা পিছন ঘুরে আতারকে বলে, আতার তুমি অনেক বদলে গেছো এবং এটি দেখে আমি অনেক খুশি। তখন এইসব শুনে আতার হাসি মুখে বলে, ধন্যবাদ আরা, এবং কি সেই সময় আরা লজ্জায় পেয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর আতার তার মায়ের সাথে মার্কেট করে বাসায় ফেরার পথে একটি জায়গায় বসে আতার তার মাকে বলে, আচ্ছা মা, বাবার প্রতি তোমার ভালোবাসা কিরকম ছিল, আর সেটা কি সত্যকারের ভালোবাসা ছিল? এইসব শুনে তার মা বলে, তোমার কি মনে আছে কখন আমি বিধ্বস্ত ছিলাম যখন তোমার বড় বোন আর তোমার বাবা মারা যায়? আতার বলে, হ্যাঁ মা। তার মা বলে, তাদের প্রতি আমার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে আমি ভুলেই গিয়েছিলাম তারা আল্লাহ, আর সেই দিন আমি অনেক কেঁদেছিলাম। কিন্তু তারপর আমাকে ভাবালো, যদি আমি আল্লাহর উপর রাগ করি হয়তো এটি কখনোই সত্যকারের ভালোবাসা ছিল না, আর নয়তো আমি স্বার্থপর ছিলাম। আর যদি আমাদের ভালোবাসা আল্লাহর কাছ থেকে আসে তাহলে আমাদের হৃদয় শান্তিতে থাকবে, আর আমি আশা করি তুমি আল্লাহর প্রতি অনুগ্রহপ্রাপ্ত সত্যকারের ভালোবাসা খুঁজে পাবে, আর এটি শুধু উপলব্ধ করতে পারবে বিবাহের মাধ্যমে। তখন এইসব শুনে আতার কিছুটা হলেও ভালোবাসার মানে বুঝতে পারে। যাই হোক, এরপর যখন রাতে ইউনিভার্সিটির অ্যাডমিশনের রেজাল্ট দেওয়া হয় তখন আতার তার রেজাল্টটি দেখার সময় তার মা বলে, তুমি কি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? আতার বলে, না মা, পাইনি। এইসব শুনে তার মা বলে, মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আতার কলেজে গেলে সে আরাকে বলে, আরা তুমি কি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? আরা বলে, আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিইনি, কেননা আমার বাবা চান আমি জাকার্তায় মোহাম্মদিয়া ইউনিভার্সিটিতে পড়ি। এইসব বলে আরা আতারকে বলে, তাহলে তুমি কোথায় ভর্তি হচ্ছ? আতার বলে, আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি, তাই আমি বান্দুঙ্গে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি। তবে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি না হওয়ার জন্য আমার আক্ষেপ থেকেই যাবে।
আরা বলে আরে এত ভেবো না, আমরা যা চাই তা যে পেতেই হবে এমনটা তো নয়। তাই চলো সবসময় আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি। আর আমরা যে ইউনিভার্সিটিতে পড়ি না কেন আমরা এখনো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। এইসব শুনে তো আতার নিজের উপর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় এবং কি সেই সময় আতার আরাকে আরোরা বলে ডাকলে আরা বলে তুমি তো কখনো আমাকে আরোরা বলে ডাকুনি। এইসব শুনে আতার কি বলবে সে তো আর কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। যাই হোক, এরপর যখন আতার আর মামুদ বাসার দিকে ফিরছিল তখন মামুদ বলে তুই আর কতদিনই বা এইভাবে তোর মনের কথা চেপে রাখবি, তাই তুই বরং আরাকে তোর মনের কথাটি বলেই দে। আতার বলে যদি সে আমাকে প্রত্যাখ্যান করে তাহলে কি হবে? মামুদ বলে তাহলে তুই আর কতদিন মনের কথা চেপে রাখবি, তাই বরং তুই বলেই দে। আতার বলে যদি আমার মন ভাঙে যায় তাহলে কি হবে? মামুদ বলে হায় আল্লাহ, তুই নিজের উপর একটু সাহস রাখ। এরপর যখনই আরা কলেজ থেকে বাসায় ফিরছিল ঠিক তখনই আতার আরাকে ডাক দিয়ে বলে আমি কি তোমার সাথে কিছু কথা বলতে পারি? আরা বলে কি সম্পর্কে? আতার বলে তোমার সম্পর্কে। সে আরো বলে তোমার কি মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন আমরা দুইজন 3 সেকেন্ডের জন্য একে অপরের দিকে চেয়েছিলাম, আর এরপর থেকে আমি আশা করেছিলাম যে তুমি আমার আত্মার সঙ্গী হবে। আরা বলে এটা তো আল্লাহই ভালো জানেন, তাই আমি আশা করি আমাদের জীবন সঙ্গী যেই হোক না কেন সেটি একমাত্র আল্লাহর ইচ্ছাই হবে। তাই আমরা বরং আমাদের স্বপ্নের উপর মনোনিবেশ করি, আর সবার আগে আমাদের মা বাবার সেবা যত্ন করা আমাদের কর্তব্য। আর আমরা যদি এক হই তাহলে আমরা এমনিতেই এক হব। এইসব শুনে আতার বলে আরা তুমি আমার সম্পর্কে কেমন বোধ করো? আরা বলে এখন আমি এইসব নিয়ে ভাবছি না, আর আমরা এখন কেউই এইসব নিয়ে প্রস্তুত নই, আর এছাড়াও আমরা আল্লাহ নই, আর একমাত্র আল্লাহই জানেন তিনি আমাদেরকে এক করবেন কিনা। তাই চলো আমরা একে অপরের জন্য অপেক্ষা না করি, আর কেবলমাত্র আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি। আতার বলে হ্যাঁ বুঝতে পেরেছি, আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আমি আশা করি আল্লাহ একদিন আমাদের আবারও একত্রিত করবেন। আরা বলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম। এইসব বলে আরা সেখান থেকে চলে যায়। আতার বলে ওয়ালাইকুম আসসালাম। আর সে সময় আমরা দেখতে পাই আতারের কিছুটা হলেও খারাপ লাগছিল। এরপর আমরা দেখতে পাই আতার সারা দিন রাত এক করে আরার জন্য একটি গান লিখতে থাকে যেটি কিনা সে ফায়ারওয়েল সেরিমনিতে গাইবে। যাই হোক, এরপর যখন তাদের কলেজে ফায়ারওয়েল সেরিমনিটি শুরু হয়ে যায় তখন একে একে মামুদ, আতার ও আরা সহ সকল শিক্ষার্থীদেরকে সনদপত্র দেওয়ার পর আতার যখনই গান গাওয়ার জন্য স্টেজে ওঠে সেই সময় আতার সবাইকে উদ্দেশ্য করে বলে আমার বিশ্বাসই হচ্ছে না কিভাবে যে দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আর এছাড়াও আমি সকল শিক্ষকদের তাদের নির্দেশনার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং কি আমার সকল বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই। আর আমি আরও একজনকে ধন্যবাদ জানাতে চাই যে কিনা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছে, আর আমি তার জন্যই এই গানটি লিখেছি। এইসব বলে আতার গান গাইতে শুরু করে, আর গানের লাইনগুলো ছিল এমন তোমার সাথে প্রথম দেখা, যদিও এটি মাত্র 3 সেকেন্ডের জন্য ছিল, আর এটি ছিল আমার জীবনের সবচাইতে মূল্যবান মুহূর্তের মধ্যে একটি, আর এছাড়াও তুমি আমাকে আলোর পথে পরিচালিত করেছো, আর আমি বিশ্বাস করি তুমি আমার আত্মার সঙ্গী হবে, কিন্তু ভাগ্য বলেছে এখন আমাদেরকে আলাদা হতে হবে। তবে আল্লাহ যেন আমার জন্য তোমাকে চিরকাল রক্ষা করে, আর আমি আশা করি আমরা দুইজন আবারও একত্রিত হব। তখন এইসব শুনে আরার 2 চোখ দিয়ে অজান্তে পানি পড়তে থাকে। সেই সময় আরা সেখান থেকে উঠে গিয়ে একটু ওয়াশরুমে এসে অঝরে কাঁদতে থাকে, কেননা আরাও যে আতারকে অনেক ভালোবাসে। এরপর আতারের গাওয়া গানটি শেষ হয়ে গেলে আতার দূর থেকে আরাকে না দেখতে পেলে সে মনে মনে বলতে থাকে এটাই ছিল শেষবার যখন আমি আরাকে দেখেছিলাম, আর আমরা কোনো প্রতিশ্রুতি না দিয়েই আমরা দুইজন আলাদা হয়ে গেলাম। তবুও আমার আশা ছিল যে আমরা একদিন আবারও মিলিত হব। তারপর আতার বান্ধবকে যার জন্য বাস স্ট্যান্ডে আসলে তার বন্ধু মামুদ আতারকে একটি কাগজ দিয়ে বলে এটি আমার সবচেয়ে ভালো বন্ধুর বান্ধবীর ঠিকানা, আর তুই বরং বান্ধবী গিয়ে তার সাথে যোগাযোগ করিস। আতার বলে তোকে অনেক ধন্যবাদ রে। এরপর আমরা দেখতে পাই রাতে তার ছেলের 2 হাত ধরে বলে বাবা আমি তোর দেখাশোনার জন্য কাউকেই চাই না, আর আমি তোর খেয়াল রাখার জন্য আমি আল্লাহর কাছে সবসময় তোর জন্য প্রার্থনা করি, কেননা আল্লাহর ভালোবাসা যে কোনো কিছুর চেয়েও মহান, এবং কি সেটা তোমার প্রতি আমার ভালোবাসার চেয়েও বেশি, তাই কখনো আল্লাহর কাছে প্রার্থনা করতে ভুলো না। আতার বলে হ্যাঁ মা। তারপর আমরা দেখতে পাই আতার তার মা ও তার ছোট বোন ও তার প্রিয় বন্ধুর থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার পথে আতার অনেক কিছুই ভাবছিল। ঠিক সেই সময় তার পাশে থাকা ভদ্রলোকটি আতারকে বলে তুমি কোথায় যাচ্ছ? আতার বলে আমি বান্দুকে যাচ্ছি পড়াশোনা করার জন্য। আতার আরও বলে যেহেতু আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি তাই ভাবছি সেখানে গিয়ে আমি কিছু কাজও করব। সেই ভদ্রলোকটি বলে সেটি তো অনেক ভালো কথা, আর আজকাল তরুণদের পড়াশোনার পাশাপাশি কাজ করাটা অনেকটাই বিরল। এইসব বলার সময় সেই ভদ্রলোকটি বলে আরে তোমার নামই তো জানা হলো না। সে বলে আমার নাম আতার, আর আপনার নামটা? এইসব শুনে সেই ভদ্রলোকটি বলে আমার নাম ফারহান, আর আমি বান্দুঙ্গে একটি বিজনেস করি, আর কখনো যদি তোমার সময় হয় তাহলে তুমি আমার দোকানে চলে এসো। আতার বলে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাই আতার বান্দুঙ্গে গিয়ে তার বন্ধু মামুতের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী আতার জেইনের সাথে দেখা করে, এবং কি জেইনের রুমমেট ইকোর সাথেও আতার পরিচিত হয়। যাই হোক, এরপর যখন জেইন আতারের থাকার জায়গাটি দেখিয়ে দিচ্ছিল তখন আতার জেইনকে বলে
বলে, আমার ভয় হচ্ছে আমি প্রথম কয়েক মাস কোনো ভাড়া দিতে পারবো না, কেননা আমার সব টাকা খাবার আর টিউশনের খরচেই যাচ্ছে। জেইন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি আর ইকো আমরা দুইজন ছোটখাটো একটি বিজনেস করি, তুমি বরং আমাদেরকে সাহায্য করতে পারো। আতার বলে, তুমি কি সত্য বলছো? জেইন বলে, হ্যাঁ অবশ্যই। আতার বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আর এই সমস্যার জন্য আমি আসলে অনেক দুঃখিত। জেইন বলে, আরে কি যে বলছো, সংকটের সময়ে তো একজন বন্ধু আরেকজনের বন্ধুর পাশে দাঁড়াবে, তাই না? যেহেতু মামুত আগে আমাকে সাহায্য করেছিল, এবার আমার পালা মামুতের বন্ধুকে সাহায্য করা। তখন এইসব শুনে আতার কি বলবে সে তো কোনো কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, এরপর যখন আতার তার ইউনিভার্সিটিতে ক্লাস করছিল, তখন তাদেরই ক্লাসে তারি নামের একটি মেয়ে চুপ করে আতারের দিকে তাকিয়েছিল, তবে আতার সেটি বুঝতে পারে না। এরপর আমরা দেখতে পাই আতার তার দুই বন্ধুদের কাপড় বিক্রি করতে সাহায্য করছে। এর পরের দিন যখন আতার আবারও ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, তখন তারি নামের সেই মেয়েটি এসে আতারকে বলে, আমি কি এখানে বসতে পারি? আতার বলে, হ্যাঁ। এরপর যখন তারি একটি বই বের করে পড়তে থাকে, তখন আতার তারিকে বলে, আমি অনেকদিন ধরেই এই বইটি পড়তে চেয়েছিলাম, আর এটি ছিল মূলত নিজের স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায় তারই একটি দিক নির্দেশনার বই। যাই হোক, সেই সময় তারই আতারকে বলে, এই বইটি তোমার জীবনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারে, তাই তুমি এই বইটি নিতে পারো। এইসব শুনে আতার কিছু ভাবতে ভাবতে বইটি নিয়েই নেয়। এতে করে তারই তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই আতার রাতে সেই বইটি পড়ে তার জীবনের স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করবে তারই একটি রোডম্যাপ তৈরি করে ফেলে। তারপর আতার ইউনিভার্সিটিতে গেলে তারিকে সেই রোডম্যাপটি দেখিয়ে বলে, এই বইটি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ তারি। এবং কি সেই সময় আতার রোডম্যাপটি তারিকে দেখিয়ে বলে, আমার স্নাতক শেষ করতে আরও 3 বছর সময় লাগবে, আর এর মধ্যেই আমি বিয়ে করার পরিকল্পনা করেছি, তাই এখন থেকে আমাকে সবকিছু প্রস্তুত করতে হবে এবং নিজেকে উন্নত করতে হবে। তারি বলে, তুমি কি এখনো কাউকে খুঁজে পাওনি? আতার বলে, ইনশাল্লাহ খুব শীঘ্রই খুঁজে পাবো। এইসব শুনে তারি কিছুটা মুচকি হাসতে থাকে। এরপর যখন আতার তার বন্ধুদেরকে কাপড় বিক্রি করতে সাহায্য করছিল, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসলে সেখানে থাকা সকল বিক্রেতারা সেখান থেকে পালিয়ে যায়, কেননা কোনো কিছু রাস্তার উপর বিক্রি করা ইললিগেল ছিল। যাই হোক, এরপর তারা পালানোর সময় আতার একটি মার্কেটের মধ্যে প্রবেশ করলে আতারের সাথে সেই ভদ্রলোক ফারহানের সাথে দেখা হয়ে যায়। এতে করে ফারহান আতারকে একটি জায়গায় লুকিয়ে রাখে। এরপর যখন পুলিশরা সেখান থেকে চলে যায়, তখন আতার বের হয়ে এসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনি না থাকলে হয়তো আমি এতক্ষণে ধরা পড়ে যেতাম। আতার আরো বলে, আমি বন্ধুদেরকে রাস্তায় কাপড় বিক্রি করতে সাহায্য করছিলাম, আর তখনই পুলিশরা চলে আসলো। ফারহান বলে, ব্যবসায় এমনই, লাভ লস সবই আছে, আর এইসব না হলে তো তুমি জানতেই পারতে না আমার দোকানটি কোথায় আছে, তাই না? আতার বলে, আমি খুবই দুঃখিত, আমার ক্লাসের জন্য আমি এতদিন আপনার সাথে দেখা করতে পারিনি। ফারহান বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর কালকে মনে করে তুমি আমার সাথে দেখা করো। এরপরের দিন যখন আতার তার বন্ধুকে নিয়ে ফারহানের বাসায় যায়, তখন আমরা দেখতে পাই জেইন ও ফারহানের মেয়ে সালসা একে অপরকে দেখলে তো পুরোই স্তব্ধ হয়ে যায়। যাই হোক, এরপর ফারহান তাদেরকে বলে, যেহেতু আমার একবার হার্ট অ্যাটাক হয়েছিল, তাই আমি সালসাবিলা ফ্যাশনের সাথে কম জড়িত ছিলাম। এখানে আমরা বুঝতে পারি ফারহান তার মেয়ের নামে তার দোকানের নামটি রেখেছিল। যাই হোক, সেই সময় ফারহান আতারকে আরও বলে, তাই তুমি আর জেইন কি আমাদের ব্যবসায় সাহায্য করতে পারবে? এইসব শুনে জেইন মাথা নাড়িয়ে হ্যাঁ বললে আতার বলে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করব। এইসব শুনে তো ফারহান ও তার মেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপরের দিন যখন তাদের শপে সালসা আর জেইন যখন একসাথে কাজ করছিল, তখন দূর থেকে আতার এইসব চুপ করে দেখছিল, আর এইসব দেখে আতার কিছুটা হলেও আন্দাজ করতে পারে যে জেইন হয়তো সালসাকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, আর এভাবেই দেখতে দেখতে তাদের শপে আগামী মাসের চেয়েও দ্বিগুণ অর্ডার আসতে থাকে। আর এছাড়াও আতার সেই শপে তার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করে যায়। আর দূর থেকে ফারহান আতারকে এইভাবে কাজ করতে দেখে তো একদম খুশি হয়ে যায়। আর এছাড়াও বরাবরের মতোই আতার দূর থেকে জেইন ও সালসার অ্যাক্টিভিটিসগুলো খেয়াল করতে থাকে। আর এছাড়াও আতার এইসব দেখে কিছুটা মুচকি হাসতে থাকে। এরপর যখন আতার তার ইউনিভার্সিটিতে যায়, তখন তারই আতারকে ডাক দিয়ে বলে, আমি কি তোমার সাথে কিছুক্ষণ হাঁটতে পারি? আর এরপরেই আমরা দেখতে পাই তারা দুইজন একটি লাইব্রেরির মধ্যে দিয়ে হাঁটছে। তখন তারই নিজের সম্পর্কে অনেক কিছুই আতারকে খুলে বলে। সেই সময় তারই আরো বলে, তোমার কি 2 বছর আগের কথোপকথন মনে আছে? সেখানে তুমি আমাকে বলেছিলে তুমি স্নাতক শেষ করার মাঝেই বিয়ে করতে চাও, আর তোমার স্নাতক শেষ হওয়ার আর মাত্র 1 বছর রয়েছে। তাই আতার, আমি তোমাকে কিছু বলতে চাই। এইসব বলে তারই আতারকে একটি বই দিয়ে বলে, তুমি দয়া করে এই বইটি পড়ো। এইসব বলে তারই আতারকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। উত্তরে আতার বলে, ওয়ালাইকুম আসসালাম। এরপর যখন আতার বাসায় ফিরছিল, তখন সেই বই থেকে নিচে একটি কাগজ পড়ে গেলে তখন আতার সেই কাগজটি তুলে পড়তে শুরু করে। আর সেই কাগজে লেখা ছিল, আসসালামু আলাইকুম আতার, আমি জানি না তুমি এখনো তোমার আত্মার সঙ্গীর দেখা পেয়েছো কিনা, আর আমি তোমাকে প্রথম থেকেই অনেক পছন্দ করি, তাই আমি কি তোমার আত্মার সঙ্গী হতে পারি? এইসব দেখে আতার এখন কি করবে সে তো কোনো কিছু ভেবে উঠতে পারছিল না। তারপর এই বিষয়টি তার বন্ধু জেইনকে জানালে জেইন বলে, মাশাআল্লাহ, আর সে কে, আর তুমি তাকে কি বা বলবে?
আতার বলে আমি কি বলবো জানি না, আর আমার বিয়ের লক্ষ্য খুব শীঘ্রই ঘনিয়ে আসছে, কিন্তু আমার হৃদয়ে যে আরও একজন আছে তাকে আমি খুঁজে পেতে চাই, কিন্তু এখন আমি কি করব, আর তারিখে কি আমার ফিরিয়ে দেওয়াটা ভুল হবে? জেইন বলে তাকে ফিরিয়ে দেওয়াটা অন্যায় নয়, কিন্তু সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করো না। সে আরও বলে তবে তুমি চেষ্টা করে দেখতে পারো, হয়তো তোমার হৃদয়ের মনের কথা বা অনুভূতি বদলেও যেতে পারে, আর নয়তো কোনো জ্ঞানী মানুষকে তুমি জিজ্ঞাসা করতে পারো। আর এরপরে আমরা দেখতে পাই আতার একটি ইসলামিক সমাবেশে চলে যায়, যেখানে অনেকেই তাদের সমস্যাগুলো তুলে ধরছিল, যেন ইসলামের উপর ভিত্তি করে তাদের সমস্যার সমাধানগুলো যেন খুঁজে পায়। তবে এরই মধ্যে আরা সেখানে থাকা হুজুরকে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম, আমার নাম আরা। আর তখনই আতার আরার নামটি শুনে স্ক্রিনের দিকে তাকালে সে আরাকে দেখতে পায়। এতে করে আতার তার ভালোবাসার মানুষকে আবারও খুঁজে পায়। যাই হোক, সেই সময় আরা সেখানে থাকা উস্তাদকে বলছিল, আমার বাবা আমার জন্য একটি ছেলের বিয়ে ঠিক করতে চাচ্ছে, কিন্তু আমি ভিতরে ভিতরে দ্বিধাগ্রস্ত বোধ করছি, তাই এখন আমার কি করা উচিত আপনি কি আমাকে বলতে পারবেন? এইসব শুনে সেখানে থাকা উস্তাদ আরাকে বলে, মাশাআল্লাহ, আর এটা খুব বিস্ময়কর প্রশ্ন হলেও সর্বপ্রথম তোমাকে ইস্তাখারা করতে হবে, আর আমাদের অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে আমাদের জীবনের সেরা মানুষটি খুঁজে পেতে সাহায্য করার জন্য। সেই উস্তাদটি আরো বলে, আল্লাহ যেন তোমার মনের মানুষটির সাথে তোমাকে মিলিয়ে দেন। এরপর যখন আতার বাহিরে এসে আরাকে খুঁজতে থাকে, তখন আতার আরাকে একটি গাড়িতে দেখতে পায়, কিন্তু ততক্ষণে গাড়িটি ছেড়ে দিয়েছিল। এতে করে আতার আরার সাথে কোনো কথাই বলতে পারে না। এরপর আমরা আতার আর তারিককে একটি জায়গায় দেখতে পাই, যেখানে আতার তারিককে বলছিল, তুমি প্রথম মেয়ে যে কিনা আমাকে পছন্দ করে সেই কথাটি তুমি আমাকে জানিয়েছো, আর এছাড়াও আমার জানা মতে তুমি অনেক ভালো মেয়ে। আর আমি কি করব না ভেবে আমি একটি ইসলামিক সমাবেশে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি একজনকে দেখতে পাই, আর সে এমন একজন যার এখনো আমার কাছে অনেক কিছু বোঝায়, তাই আমি দুঃখিত তারি, আর আমি তোমাকে কখনোই আঘাত করতে চাইনি, কিন্তু এটা আমার হৃদয়ের সিদ্ধান্ত, আর এছাড়াও তাকে আমাকে খুঁজে বের করতে হবে। তারই বলে, সেই কি তোমার আত্মার সঙ্গী? আতার বলে, আমিও এর উত্তর খোঁজার চেষ্টা করছি, আর এই জন্যই আমাকে তার সাথে দেখা করতে হবে। আর এইসব শুনে তো তারির মনটা অনেক খারাপ হয়ে যায়, কেননা সে তো আতারকে অনেক ভালোবেসেছিল। এবং কি সেই সময় আতার তারিককে বলে, তারি, তুমি যাকে চাও তাকে যেন তোমার জন্য কোনো লড়াই না করতে হয়, আর সেও যেন তোমাকে অনেক ভালোবাসে, আর আমি চাই তুমিও এমন একজন সঙ্গীকে খুঁজে পাও। তারি বলে, তুমিও। আর আমি এখন বাড়ি যাচ্ছি, আসসালামু আলাইকুম বলে তারি সেখান থেকে চলে যায়। তখন আতার উত্তরে বলে, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, এরপর যখন আতার বাসায় ফিরে, তখন তার ছোট বোন ও তার মা আতারকে দেখে তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যখনই রাতে তার ছেলের জন্য টেবিলে খাবার রেডি করে রাখছিল, তখন আতার এসে তার মায়ের হাতে একটি কাগজের খাম দিলে তার মা বলে, এটা আবার কি? আতার বলে, বান্দুঙ্গে কঠোর পরিশ্রমের ফল মা। এইসব শুনে যখনই রাতে কাগজের খামটি খুলে দেখে, ঠিক তখনই তার মায়ের দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে, কেননা একজন মেয়ে অথবা ছেলে যদি তার কঠোর পরিশ্রমের টাকা তার মায়ের হাতে তুলে দেয়, তাহলে সেই মাটাই বুঝতে পারে সেই অনুভূতিটা কেমন। যাই হোক, এরপর আতারের খাবার খাওয়া শেষ হয়ে গেলে আতার তার মাকে বলে, মা, তোমার বিদায় অনুষ্ঠানের কথা মনে আছে যেখানে আমি একটি গান গেয়েছিলাম? রাতে বলে, হ্যাঁ। আতার বলে, কিন্তু আমি সেই গানটি আমার ভালোবাসার মানুষের জন্য গেয়েছিলাম, আর আমি তাকে আমার মনের অনুভূতির কথাটাও জানিয়েছিলাম, কিন্তু সে আমাকে কোনো উত্তর দেয়নি, আর এছাড়াও আমার লক্ষ্য আগামী বছরের মধ্যে আমি বিয়ে করে ফেলবো। এইসব শুনে তার মা বলে, মাশাআল্লাহ। আতার বলে, তাই আমি তোমার অনুমতি চাই। তার মা বলে, কিসের জন্য? আতার বলে, আমি কি সেই মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করতে পারি? তার মা বলে, হ্যাঁ, অবশ্যই। আতার বলে, মা, তুমি কি সত্য বলছো? তার মা বলে, হ্যাঁ, সত্য বলছে। আর এইসব শুনে তো আতার খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। এর পরের দিন যখন আতার আরার বাসায় যায়, তখন আতার আরার বাবাকে সালাম দিয়ে বলে, এটা কি আরাদের বাড়ি? আর এছাড়াও আতার যে আরার বাবার সাথে কথা বলছে সেটা কিন্তু আতার জানে না। যাই হোক, সেই সময় উত্তরে আরার বাবা বলে, তুমি তার কি হও? আতার বলে, হাই স্কুলে আরা আর আমি একে অপরের বন্ধু ছিলাম। এইসব শুনে আরার বাবা বলে, সে তো কখনো আতার নামের কোনো বন্ধুর কথা আমাকে বলেনি, আর এছাড়াও আরা বাড়িতে নেই, তাই তুমি এখন যেতে পারো। আতার বলে, ঠিক আছে, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। এইসব বলে আতার সেখান থেকে চলে যায়। এরপর যখন আরার মা বাহিরে বের হয়ে আসে, তখন তার স্বামীকে বলে, তুমি তাকে ভিতরে আসতে দিলে না কেন? আর সে তো আরার বন্ধু হয়। তবে এইসব শুনে আরার বাবা তার স্ত্রীর কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর যখন আতার তার বন্ধু মামতের সাথে দেখা করতে যায়, তখন মামত আতারকে দেখে তো অনেক খুশি হয়ে যায় এবং আতারকে বলে, তুই কেমন আছিস? আতার বলে, ভালো আছি, তবে আমাকে জাকার্তায় আরাকে খুঁজে বের করতে হবে। মামত বলে, হাই আল্লাহ, তুই আরার কথা এখনো মনে রেখেছিস? আতার বলে, তুই কি আমাকে আরার ফোন নাম্বার খুঁজে পেতে সাহায্য করবি? তুই তো আরার বন্ধুদের খুব কাছে ছিলি, তাই না? মামত বলে, ঠিক আছে। পানির কথা মনে আছে? সে ছিল রুইস ক্লাবে আরার সবচাইতে ভালো বান্ধবী। আতার বলে, তাহলে তুই তার সাথে যোগাযোগ করে দেখ।
আর তখনই মামুদ সাথে সাথে পানির কাছে ফোন দেয়। অন্যদিকে যখন আরা বাসায় ফিরে আসে তখন তার মা আরাকে বলে, গতকাল আমাদের বাসায় একটি ছেলে এসেছিল যে কিনা বিদায় অনুষ্ঠানে গান গেয়েছিল। আরা বলে, আতার এসেছিল তাই না, আর তারপরেই বা কি হলো? তার মা বলে, তোমার বাবা তাকে চলে যেতে বলেছিল। আর এইসব শুনে তো আরার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন তার মা বুঝতে পারে আরা হয়তো আতারকে ভালোবাসে। এতে করে তার মা বলে, আমি দুঃখিত, আমি যদি আবারও আতারকে দেখতে পাই তাহলে আমি অবশ্যই তার ফোন নাম্বার নিয়ে রাখবো। আরা বলে, ঠিক আছে মা, আর এই পর্যন্ত এখনো আমি তার সাথে দেখা করতে পারিনি। এইসব শুনে তার মা বলে, তোমার বাবা তো তোমার জন্য ছেলে দেখছে, এইসব নিয়ে কি ভাবছো? আরা বলে, এইটি নিয়ে আমি খুবই দ্বিধাগ্রস্ত হয়ে আছি, আর এছাড়া তো আমার কোনো উপায়ও নেই, তাই না? এইসব শুনে তার মা বলে, শোনো, তোমার হৃদয়ে যা চায় তুমি তাই করো, আর এছাড়াও মেয়েদেরও সাহস থাকা উচিত। এইসব শুনে আরা বলে, জি মা, বুঝতে পেরেছি। আর অন্যদিকে আমরা দেখতে পাই জেইন তার মনের কথাটি সালসাকে জানালে এতে করে সালসা তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা ফারহান আর আতারকে একটি ইতিমখানায় দেখতে পাই, যেখানে ফারহান আতারকে বলছিল, সালসার ভাই রেন্ডির মৃত্যুর পর আমি এই ইতিমখানাটি তৈরি করেছিলাম, তাই আমি আশা করি এই ভালো কাজটি পরকালে প্রিয়া তো রেন্ডির কাছে পৌঁছাবে। আর এছাড়াও তোমাকে দেখলে যেন আমার কেন যেন রেন্ডির কথা মনে পড়ে যায়, আর এছাড়াও তোমাকে আমি আমার নিজের ছেলের মতোই দেখি। আতার বলে, আমিও আপনাকে আমার বাবার মতো করেই দেখি। এইসব শুনে ফারহান বলে, আমি তোমার কাছে 3টি জিনিস চাই, তুমি কি সেগুলো আমাকে দিতে পারবে? আতার বলে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব। ফারহান বলে, প্রথমত তুমি এই ইতিমখানাটির দায়িত্ব নাও, দ্বিতীয়ত আমি চাই তুমি সালসাবিলা ফ্যাশনের দায়িত্ব পালন করো, আর তৃতীয়ত আমি আশা করি তুমি সালসাকে বিয়ে করতে রাজি আছো। এইসব শুনে আতার কি করবে সে তো এখন কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে সেই সময় আতার ফারহানকে বলে, দয়া করে আপনি আমাকে কিছুদিন ভাবতে দিন। ফারহান বলে, তুমি আসলে অনেক ভালো মানুষ। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। এরপর যখন আতার আবারও তার বন্ধু মামুদের সাথে দেখা করে, আতার বলে, তুই কি আর কোনো খোঁজ পেলি? মামুদ বলে, আমি গতকাল আরার সাথে কথা বলেছিলাম, আর আমি আরাকে এও বলেছিলাম তুমি তাকে কিভাবে খুঁজছো, কিন্তু সে এই বিষয়ে কোনো কথাই বলল না। আর এইসব শুনে আতারের মনটা আবারও অনেক খারাপ হয়ে যায়। এইসব দেখে মামুদ আরও বলে, আমি আরাকে তোমার ফোন নাম্বারটি দিতে চেয়েছিলাম যেন সে সরাসরি তোমার সাথে কথা বলতে পারে। আতার বলে, আরা তখন কি বলল? মামুদ বলে, আরা তোমার ফোন নাম্বারটি নিতে রাজি হয়নি। আতার বলে, বুঝতে পেরেছি, আর আমাকে সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ রে। এইসব শুনে মামুদ বলে, আরে আমি তোর সাথে কেবল মজা করেছি, আরা তোর সাথে দেখা করার জন্য বান্দুঙ্গেই এসেছে। আর তখনই আতার পিছনে ঘুরে তাকালে সে আরাকে দেখতে পায়, আর অনেকদিন পর আতার আরাকে দেখলে তো সে তার মুখের ভাষাটি হারিয়ে ফেলে, এবং কি সেই সময় আরা 1 পা 2 পা করে আতারের দিকেই এগিয়ে আসছিল। এরপর যখন তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে থাকে তখন আতার এক দৃষ্টিতে শুধু আরার দিকেই তাকিয়ে থাকে। যাই হোক, এরপর যখন তারা দুজন একান্তে কথা বলছিল তখন আতার বলে, সত্য বলতে আমি কি বলবো জানি না, আর আমি যে তোমাকে আবারও দেখতে পারবো সেটা আমি কখনো আশাই করতে পারিনি, আর এটা বলতে গেলে আমার কাছে এক ধরনের স্বপ্নের মতোই লাগছে। সে আরও বলে, তুমি কি শুধু আমাকে দেখতে বান্দুঙ্গে এসেছো? আরা বলে, না, আমি এখানে একটি থিসিসের জন্য এসেছিলাম, কিন্তু এর পাশাপাশি আমিও তোমাকে দেখতে চেয়েছিলাম। আরা আরও বলে, তাহলে তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও? আতার বলে, আমি তো আগে আমার মনের কথাটি বলে দিয়েছি। আরা বলে, হ্যাঁ মনে আছে। তখন আতার বলে, আরা আমি আর আগের মতো নেই, আর আমি প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি, আর ইনশাআল্লাহ এখন আমি বিয়ের জন্য প্রস্তুত, আর আমি এখনও বিশ্বাস করি তুমি আমার আত্মার সঙ্গী হবে, আর আমি সবসময় চাইতাম তুমি একদিন আমার স্ত্রী হবে। আরা বলে, তুমি বিদায় অনুষ্ঠানে একটি গান গেয়েছিলে মনে আছে? আতার বলে, হ্যাঁ, সেই গানটি আমি তোমার জন্যই লিখেছিলাম। আরা বলে, ধন্যবাদ, আর সেই গানটি অনেক দারুণ ছিল, আর সেটি তোমাকে বলার কোনো সুযোগও পাইনি। তবে সেই দিন আমি গোপনে অনেক কেঁদেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমাদের হয়তো আর কখনোই দেখাই হবে না। আতার বলে, তাহলে আমার বিশ্বাস আর অনুভূতিটা সঠিক ছিল তাই না? আরা বলে, হ্যাঁ, আর আমিও তোমাকে সেই দিনের উত্তরটা দিতে চাই যেই দিন তুমি আমার থেকে জানতে চেয়েছিলে। আতার, আল্লাহ যদি চান তাহলে আমি তোমার স্ত্রী হতে রাজি আছি। আতার বলে, তুমি কি সত্য বলছো? আরা বলে, হ্যাঁ। তখন এইসব শুনে খুশিতে আতারের 2 চোখ দিয়ে পানি চলে আসে, এবং কি তার পাশাপাশি তার বন্ধুও কাঁদতে থাকে। যাই হোক, এরপর আরা আতারকে বলে, তোমার স্বপ্ন কি? আতার বলে, আমি একজন লেখক ও গীতিকার হতে চাই, এবং এর পাশাপাশি আমি একটি ব্যবসাও দাঁড় করাতে চাই। এইসব বলে আতার আরাকে বলে, আচ্ছা তোমার স্বপ্ন কি সেটা বলো। আরা বলে, আমার স্বপ্ন হলো তোমার সব স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি যেন তোমার পাশেই থাকতে পারি। তখন এইসব শুনে আতার কি বলবে সে তো কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। যাই হোক, এরপর আরা সেখান থেকে চলে যাওয়ার সময় আতার বলে, তুমি এই বান্দুকে কতদিন আছো?
আরা বলে আমি কালকেই চলে যাব। আরা আরও বলে আতার আমাদের কি পুনর্মিলন এবং আবারও আলাদা হয়ে যাওয়া এই নিয়তি কি আমাদের ছিল? আতার বলে তুমি কি বলতে চাইছো? আরা বলে 2 দিনের মধ্যে বাবা কারো একজনের সাথে আমার বিয়ে ঠিক করবে এবং কি সে আমার বাবার পছন্দেরই একজন। কিন্তু আমি চাই তুমি আমার জীবনে প্রথম ব্যক্তি হও যে আমার বাবার সাথে প্রথমে দেখা করবে। এইসব শুনে আতার বলে মা আমাকে সবসময় বলতেন যদি আমরা চেষ্টা আর আল্লাহর কাছে প্রার্থনা না করি তাহলে সেটা আর আমাদের ভাগ্যে লেখা থাকে না। তাই কালকেই আমি তোমার বাবার সাথে দেখা করব। আরা বলে ইনশাআল্লাহ। এবং কি সেই সময় আতার আরাকে একটি ডায়েরি দিয়ে বলে আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি, তাই দয়া করে তুমি এটি পড়ো। আরা বলে হ্যাঁ অবশ্যই পড়বো, আর তোমাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম বলে আরা সেখান থেকে চলে যায়। উত্তরে আতার বলে ওয়ালাইকুম আসসালাম। এরপর সন্ধ্যায় আতার ফারহানের সাথে দেখা করলে আতার বলে এই সময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি আসলেই অনেক দুঃখিত। ফারহান বলে আরে তুমি আমার কাছে কখনই বিরক্ত কর নাও। এইসব বলে ফারহান আরও বলে তোমার কাছে কি সেই দিনের উত্তর আছে? আতার বলে স্যার তার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আর তাছাড়া আমি সালসাকে আমার নিজের বড় বোনের মতো করেই দেখি, তাই আমি আপনার কাছে অনেক অনেক দুঃখিত, আর আমি সালসাকে বিয়ে করতে পারবো না। আর এছাড়াও আমার মনে ইতিমধ্যেই কেউ একজন আছে, তাই আমি তাকেই বিয়ে করতে চাই। ফারহান বলে আমি কোনো জোর করবো না, আমি শুধুমাত্র আশা আর প্রার্থনা করতে পারি, এছাড়া আর আমার করার কিছুই নেই। সে আরও বলে তোমার সঙ্গী যেই হোক না কেন তোমরা যেন দুইজন সুখে থাকো। তারপর যখন সন্ধ্যায় আতার বাসায় ফিরে তখন জেইন আতারকে বলে আতার মিস্টার ফারহান অনেক অসুস্থ আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এইসব শুনে আতার আর জেইন এক মুহূর্ত দেরি না করে হসপিটালে চলে আসে এবং জেইন সালসাকে বলে তোমার বাবা এখন কেমন আছে? সালসা বলে বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে। আর তখনই তাদের সামন দিয়ে সালসার বাবাকে আইসিইউ রুমে নিয়ে যাওয়া হলে তখন এইসব দেখে আতারের অনেক খারাপ লাগে। এরপর আমরা দেখতে পাই আতার জেইন আর সালসা বলে সালসা আমি দোষী, আমার কারণেই তোমার বাবা হার্ট অ্যাটাক করেছে, কেননা তোমার বাবা বলেছিল আমি যেন তোমাকে বিয়ে করি, কিন্তু আজ সন্ধ্যায় আমি তাকে উত্তর দিয়েছিলাম আর সেখানে আমি বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর এইসবের কারণেই হয়তো সে হার্ট অ্যাটাক করেছে, আর আমি তোমার বাবাকে কখনোই কষ্ট দিতে চাইনি, তাই সালসা আমি তোমার কাছে অনেক দুঃখিত। তখন এইসব শুনে সালসা আর জেইনেরও অনেক খারাপ লাগছিল, কেননা তারা দুইজন তো একে অপরকে অনেক ভালোবাসে। এরপর আমরা দেখতে পাই জেইন সালসাকে বলছিল সালসা তুমি আতারকে বিয়ে করতে রাজি হয়ে যাও। তারপর আমরা দেখতে পাই আতার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে হে আমার প্রিয় আল্লাহ, তুমি তো জানো আমার প্রিয় মানুষটাকে, আর সে হয়তো প্রতিনিয়তই আমার জন্য অপেক্ষা করছে, তাই এই মুহূর্তে আমি শুধু একটি জিনিসই চাই, সেটি হলো আমার সাথে যাই ঘটুক না কেন তা যেন তোমার ইচ্ছা অনুযায়ী হয়। এরপর যখন আরা আতারের সাথে হসপিটালে দেখা করতে আসে তখন আতার বলে আরা আমি আমার প্রতিশ্রুতিটি রাখতে পারছি না, আর আমি হয়তো তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও যেতে পারবো না, তাই আমি আশা করি তুমি আমার সিদ্ধান্তটি মেনে নিতে পারবে। আরা বলে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা হয়তো আল্লাহর অনেক পছন্দের, আর এছাড়া তুমি খুবই ভালো মানুষ, তাই আমি এই ভাগ্যটাকে মেনে নিব। আরও বলেন হয়তো আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন যেন আমরা সমঝোতায় আসতে পারি এই বিচ্ছেদের মাধ্যমে, আর আমি সবসময় তোমার জন্য প্রার্থনা করব। আতার বলে আমিও তোমার জন্য সবসময় প্রার্থনা করব। এইসব শুনে আরা আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায়। উত্তরে আতার বলে ওয়ালাইকুম আসসালাম। তবে আরা সেখান থেকে চলে যাওয়ার সময় তার অনেক কষ্ট হচ্ছিল, আর এইসব দেখে আতারের মনটাও অনেক খারাপ হয়ে যায়। এরপর যখন আতার ফারহানের সাথে দেখা করতে যায় তখন ফারহান আতারকে বলে তুমি কি আমার হয়ে ইতিমখানার দেখাশোনা করতে পারবে? আতার বলে হ্যাঁ। সেই সময় ফারহান আরও বলে আমি জানি না আমার আর কত সময় বাকি আছে, তাই আমি চাই সালসার বিয়ে আজই হোক, তাই তুমি কি এই বিয়েতে রাজি আছো? আতার বলে হ্যাঁ আমি রাজি আছি। এরপর আমরা দেখতে পাই সালসা আর আতার দুইজনেই বিয়ের জন্য সাজতে থাকে। তবে বিয়ের সময় আমরা দেখতে পাই সালসার সাথে আতারের বিয়ে না হয়ে বরঞ্চ সালসার সাথে জেইনের বিয়ে হচ্ছে, কেননা আতার জেইনের কথা ফারহানকে জানিয়েছিল। এতে করে ফারহান জেইনের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। যাই হোক তাদের বিয়েটি শেষ হয়ে গেলে আমরা দেখতে পাই আতার বাইকে করে আরার বাড়ির দিকে যেতে থাকে। এরপর যখন আতার আরার বাড়িতে চলে আসে তখন আতার আরার বাবাকে সালাম দিয়ে বলে আমি আল্লাহর নামে আমি আরাকে বিয়ে করতে চাই। এইসব বলার সময় ঠিক তখনই আরার বাবার পছন্দের ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আরার বাড়িতে চলে আসে। এতে করে আরা আতারকে বলে তুমি কি বিবাহিত নও? আতার বলে আমি সালসাকে বিয়ে করিনি, তাই আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এইসব শুনে সেই ছেলেটির মা বলে তুমি কি করো, তুমি কি ডাক্তার আর আমার ছেলে একজন ডাক্তার, বুঝেছ? এইসব শুনে আরা বলে আপনারা এইভাবে বলছেন কেন? আরা আরো বলে আপনাদের বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই আতারের থেকে আমি বিয়ের প্রস্তাব পেয়েছি। এইসব বলে আরা তার বাবাকে বলে বাবা আমি দুঃখিত, আর আমি কি আমার পছন্দের মানুষটিকে বিয়ে করতে পারি?
এইসব বলে আরা তার বাবাকে অনেক অনুরোধ করতে থাকে। এতে করে তার বাবা সেই ছেলের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা সেখান থেকে চলে গেলে তখন আরার মা তার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করে যেন আতার এবং আরার সম্পর্কটি যেন মেনে নেয়। এতে করে আরার বাবা বলে, আমি তো এর চেয়েও ভালো একটি ছেলে দেখেছিলাম। এইসব শুনে আরার মা বলে, তুমি কিভাবেই বা নিশ্চিত হতে পারো যে এটাই তার জন্য সবচেয়ে ভালো ছিল, এবং কি আরা তোমার পছন্দের ছেলেকে বিয়ে করলেও সে তো নাও সুখে থাকতে পারতো। আর এরপরেই আমরা দেখতে পাই শেষমেশ আতারের সাথে আরার বিয়েটি হয়েই যায়। আর এতে করে তো তারা দুজন খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক লাভ।